আজ আমরা চলেছি দিল্লিতে, আর এই দিল্লিতে আমরা 3 দিন কীভাবে কাটাবো আসুন আপনাদের দেখাবো। প্রথমে আমরা শিয়ালদায় পৌঁছালাম। শিয়ালদা স্টেশন থেকে আমরা অমৃতসর জালিয়ানওয়ালা এক্সপ্রেস ধরে পৌঁছে যাব দিল্লি স্টেশনে। আমরা যাব ওল্ড দিল্লিতে। স্টেশন গিয়ে আমরা জনহার থেকে কিছুটা খাবার কিনে নিলাম, আর সেই খাবার খেতে খেতেই আমাদের জার্নি শুরু হলো। শিয়ালদা থেকে ট্রেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কুমারডুবি এবং ধানবাদ ছাড়িয়ে যাওয়ার পর যখন গয়াস জাংশন পার হয়ে যায় তখন ট্রেনের গতিবেগ ঘন্টায় 128 কিলোমিটার। অবশেষে আমরা ঢুকতে চলেছি দিল্লি জাংশন, আর এই দিল্লি জাংশনে এই ট্রেন ঢুকতে 2.5 ঘন্টা লেট করে দিয়েছে। দিল্লি স্টেশনে নেমে আমরা একটি উবের বুক করে নিলাম এবং সোজা চলে গেলাম ভারত সেবাশ্রম। 4টি বেডের একটি রুম নিয়েছিলাম, যেটা নিয়েছিল 650 টাকা। এখানে যদি প্রসাদ পেতে চান তাহলে সকালবেলা 80 টাকার কুপন কেটে নিতে হবে। আমরা পাশের একটি হোটেল থেকে খাবার খেয়ে নিয়েছিলাম। এরপর এখান থেকে আমরা চলে গেলাম অক্ষরধাম টেম্পল। এই মন্দিরে ঢুকতে গেলে মোবাইল ফোন, ব্যাগ এবং চামড়ার জিনিস নিয়ে ভেতরে ঢোকা যাবে না। সমস্ত কিছু সামনের কাউন্টারে জমা করে দিয়ে তারপরে চেকিং করে এই মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয়। এরপর আমরা এখান থেকে চলে গেলাম ইন্ডিয়া গেট। যেহেতু সেই দিনকে 15ই আগস্ট ছিল এবং এই 15ই আগস্টের দিনকে এই ইন্ডিয়া গেটের সামনে প্রচুর মানুষের সমাগম হয়, তো আমরা চলে গেলাম ইন্ডিয়া গেট।
दुकान का नाम। वाह, এবার আমরা বিরিয়ানি খাচ্ছি। রাতের খাবার খেয়ে আমরা রুমে পৌঁছে গেলাম। পরের দিনকে ভোর 5:10 আমাদের নিউ দিল্লি থেকে আগ্রা ক্যান্টনমেন্টে টিকিট কাটা ছিল, আর আমরা চলে গেলাম আগ্রায় তাজমহল দেখার জন্যে। আগ্রা স্টেশনের সামনেই বহু দোকান রয়েছে খাবার জন্য, আর সেখানেই একটি দোকানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এখান থেকে আমরা একটা অটো বুক করে নিলাম, আর সেই অটোওয়ালা আমাদেরকে তাজমহল নিয়ে যাচ্ছে। সেখান থেকেই আমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখলাম। অটোওয়ালা আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিল, তাজমহলের ভিতরে কি কি সাবধানতা রাখতে হবে, কিভাবে আমাদেরকে তাজমহলের ভিতরে ঢুকতে হবে, সমস্ত কিছু তিনি গাইড করে দিলেন। তাজমহলের বাইরের পরিবেশ দেখার জন্য 50 টাকা এবং ভিতরে ঢোকার জন্য 200 টাকা, মোট 250 টাকার টিকিট আপনারা প্রথমেই কেটে নিতে পারেন। পাহাড়, নদী কিংবা ইট পাথরের তৈরি এই জগতে এমন কিছু সৃষ্টি রয়েছে যা কেবল ভাস্কর্য নয়, এক জীবন্ত অনুভূতি। সময়ের বুকে এক ফোঁটা অশ্রুর মতো জমে থাকা তেমনই এক রূপকথার নাম তাজমহল। 1631 সাল মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলকে হারান। স্ত্রীর মৃত্যুর শোকে স্তব্ধ সম্রাট সিদ্ধান্ত নেন এমন এক কীর্তি গড়ার যা যুগে যুগে ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। যমুনা নদীর তীরে 1632 সালে শুরু হয় এই অনন্য স্থাপত্যের কাজ। প্রায় 20,000 কারিগর এবং দীর্ঘ 22 বছরের পরিশ্রমে গড়ে ওঠে মার্বেল পাথরের এই বিস্ময়। রাজস্থান, পারস্য ও বাগদাদ থেকে আনা মূল্যবান পাথর ও শ্বেত পাথরে ফুটে ওঠে পারস্য ও মুঘল স্থাপত্যের সেরা মিশ্রণ। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোয় এর রং বদলানো যেন মমতাজের রূপেরই এক প্রতিচ্ছবি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এবং বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম এই তাজমহল দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটে আসেন। এটি শুধু পাথরের প্রাসাদ নয়, এটি সম্রাট শাহজাহানের অমর ভালোবাসার এক বাস্তব দলিল। রাজা বাদশাহদের সাম্রাজ্যেও ধুলোয় মিশে গেছে, সময় বদলেছে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এক অনন্য প্রেমের গল্প উপহার দিয়ে নীরবে দাঁড়িয়ে আছে। এই তাজমহলের ভেতর ঢুকতে গেলে আপনাদের জুতো ঢেকে ঢুকতে হবে এবং তাজমহলের ভিতরে কোনো রকম ছবি তোলা যাবে না। তাজমহলের সামনেই একটি রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। তাজমহলের অনুপ্রেরণা গড়ে উঠেছিল যার নকশায়, সেটি কোনটি? এটি হলো ইতিমাদ উদ্দৌলা, যাকে ভালোবেসে বলা হয় বেবি তাজ। মোগল সম্রাট জাহাঙ্গীরের বেগম নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগের স্মৃতিতে এটি নির্মাণ করেন। সাদা মার্বেল পাথরে তৈরি ভারতের প্রথম মোগল স্থাপত্য এটি। এরপর আমরা চলে এলাম মেহতাব বাগ। যমুনা নদীর উত্তর পাড়ে তাজমহলের ঠিক বিপরীতে লুকিয়ে আছে এক প্রশান্তির উদ্যান, মেহতাব বাগ, যা পরিচিত চাঁদের আলোর বাগান নামে। 1530 সালে মুঘল সম্রাট বাবর
প্রথম এই চারবাগ শৈলীর বাগানটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে মেহতাব বাগ হয়ে ওঠে তাজমহল দেখার সবচেয়ে চমৎকার এবং নিরিবিলি স্থান। কথিত আছে সম্রাট শাহজাহান তাজমহলের ঠিক ওপারে নিজের জন্য একটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন, আর এই বাগানটি ছিল সেই স্বপ্নেরই অংশ। দিনের কোলাহল শেষে সূর্যাস্তের সোনালি আলো যখন তাজমহলের মার্বেল পাথরে এসে পড়ে, তখন মেহতাব বাগ থেকে পাওয়া যায় এক জাদুকরী দৃশ্য। আমরা চলে এলাম আগ্রা ফোর্ট। যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা বিশাল এই রক্তিম প্রাচীর কেবল পাথরের কোনো দুর্গ নয়, এটি মুঘল সাম্রাজ্যের উত্থান পতন আর ক্ষমতার জীবন্ত ইতিহাস। আগ্রা ফোর্ট 1565 সালে সম্রাট আকবরের হাত ধরে এই দুর্গের লাল বেলে পাথরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে সম্রাট শাহজাহান একে রূপ দেন এক সাদা মার্বেলের স্বপ্নপুরীতে। দেওয়ানি আম, দেওয়ানি খাস আর মনোরম শীষমহল, এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে মুঘল স্থাপত্যের সেরা নিদর্শন। কিন্তু এই দুর্গের দেওয়ালগুলো কেবল রাজকীয় জাঁকজমকেরই সাক্ষী নয়, এক বেদনার করুণ ইতিহাসেরও নীরব দর্শক। জীবনের শেষ 8টা বছর এই দুর্গেরই বুর্জে বন্দী হিসেবে কাটিয়েছিলেন সম্রাট শাহজাহান। দূর থেকে তাজমহলের দিকে চেয়ে বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে ইতিহাস, শিল্পকলা আর ভালোবাসার এক অদ্ভুত মেলবন্ধন দেখতেই প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটে আসেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আগ্রা ফোর্টে। এখান থেকে আমরা আবার আগ্রা ক্যান্টনমেন্ট থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর সেখানকার একটি হোটেলে আমরা রাতের খাবার দাবার সেরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। পরের দিন একটি ট্যুরিস্ট বাস নিয়ে আমরা দিল্লির রাজপথে বিভিন্ন জায়গার সাইট সিনগুলো করতে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা গেলাম বিড়লা মন্দির, যেটি লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। আমরা এই বাসে 300 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, আর এই বাসের গাইড আমাদের চারপাশের সমস্ত জিনিসগুলোকে দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন কোন জায়গায় কী ঘটনা ঘটেছিল এবং এর ইতিহাস। तो ये 3 मूर्ति सर्कल है, ब्लैक कलर के 3 स्टैचू आप लोग देखे हैं प्रेसिडेंट हाउस नियर बाय। अभी फिलहाल रहती है हमारे देश की राष्ट्रपति द्रौपदी मुर्मू। संसद भवन और राइट साइड
and again right side Rail Bhavan, Ministry of Railway. এখন আমরা চলে এলাম রাষ্ট্রপতি ভবন। আর রাষ্ট্রপতি ভবনের এই রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে ইন্ডিয়া গেট। কর্তব্য পথের মাঝখানেই আমরা দাঁড়িয়ে আমাদেরকে ছবি তোলার অনেক সুযোগ দেওয়া হলো। और ये इंदिरा गांधी जी का घर है, इंदिरा गांधी मेमोरियल। इस जगह पर इस घर में इंदिरा गांधी जी को गोली मारा उनके दो बॉडीगार्ड सतवंत सिंह और बयन सिंह। देखिए सर, ये घर मैं आपको दिखाने लाया हूँ। सर आपके लेफ्ट साइड में वेरी फेमस हॉस्पिटल ऑल इंडिया मेडिकल ऑफ साइंस एम्स हॉस्पिटल, दिल्ली शहर का सबसे बड़ा गवर्नमेंट हॉस्पिटल ऑल इंडिया मेडिकल। ইটের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার কোনটি জানেন? এটি দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক কুতুব মিনার। ৭৩ মিটার উঁচু, প্রায় ২৩৮ ফুট এই লাল বেলে পাথরের মিনারটি নির্মাণ কাজ ১১৯৯ সালে শুরু করেন কুতুবউদ্দিন আইবক এবং পরবর্তীতে এটি সম্পন্ন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ ও ফিরোজ শাহ তুঘলক। মিনারের গায়ে রয়েছে অসাধারণ জ্যামিতিক নকশা ও পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি। শুধু মিনারই নয়, পুরো কুতুব প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে রয়েছে শত বছরের ইতিহাস, যার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হলো ১৬০০ বছরের পুরনো সেই বিখ্যাত লৌহস্তম্ভ, যা আজও মরচে না ধরে দাঁড়িয়ে রয়েছে। ১৯৯৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পাওয়া ইন্দো ইসলামিক স্থাপত্যের এই অনন্য নিদর্শন কুতুব মিনার। যমুনা নদীর তীরে অবস্থিত এক পরম শান্ত স্থান, যেখানে নীরবতা কথা বলে। দিল্লির এই ঐতিহাসিক স্মারকস্থলটি হল রাজঘাট। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল হল এই রাজঘাট। ১৯৪৮ সালের ৩১শে জানুয়ারি মহাত্মা গান্ধীর শেষ কৃত্য এখানেই সম্পন্ন করা হয়েছিল। খোলা আকাশের নিচে রাখা কালো মার্বেলের এই বেদিতে সার্বক্ষণিকভাবে জ্বলতে থাকে এক অম্লান শিখা। বেদির ঠিক ওপরে দেবনাগরী হরফে খোদাই করা রয়েছে গান্ধীজির শেষ উচ্চারণ, হে রাম। বিশ্বের যে কোনো প্রান্তের দর্শনার্থী বা রাষ্ট্রপ্রধান দিল্লিতে এলে অহিংসা ও সত্যের প্রতীক গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে অবশ্যই আসেন।
ভারতের সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে পুরানো দিল্লির ঐতিহাসিক জামা মসজিদ। মোগল সম্রাট শাহজাহান প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই বিশাল স্থাপত্যটি নির্মাণ করেন। লাল বেলে পাথর ও সাদা মার্বেলের মেলবন্ধনে তৈরি এই মসজিদে একসাথে প্রায় 25,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। এই 3টি বিশাল প্রবেশদ্বার, 4টি মিনার এবং 3টি মার্বেলের গম্বুজ মোগল স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলে। এর একটি মিনারে উঠলে পুরনো দিল্লি এবং লালকেল্লার এক অপরূপ দৃশ্য চোখে পড়ে। রাতের খাবার সেরে নিয়ে আমরা পরের দিনের প্রস্তুতি শুরু করে দিলাম। পরের দিন আমরা মেট্রো ধরে চলে গেলাম কালকাজি মন্দির। কালকাজি মন্দিরে দর্শন করলাম। এই দিনকে বিকেল 5:40-এ ফেরার ট্রেন ছিল, আর তাই সকাল সকাল আমরা দেখে নিলাম 3টি গুরুত্বপূর্ণ দিল্লির দর্শনীয় স্থান। বিশাল এক সাদা পদ্মফুল, যা কোনো জলাশয় নয় বরং সগৌরবে ফুটে রয়েছে নয়া দিল্লির বুকে। আধুনিক স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন লোটাস টেম্পল। সবুজ বাগান। 1986 সালে গ্রিক মার্বেল পাথর দিয়ে তৈরি এই অপূর্ব উপাসনালয়টি নকশা করেছিলেন ফারিবর্জ সায়বা। এটি ওয়াহাই সম্প্রদায়ের উপাসনালয় হলেও এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সর্বধর্মের মানুষের জন্য উন্মুক্ত। (1565 থেকে 1572 সালের মধ্যে মোগল সম্রাট হুমায়ুনের স্ত্রী বেগা বেগম তার স্বামীর স্মৃতিতে এটি নির্মাণ করেন। পার্সিয়ান স্থপতি মিরাক মির্জা গিয়াস এর নকশায় তৈরি এই স্থাপত্যটি ভারতের প্রথম পূর্ণাঙ্গ উদ্যান সমাধিসৌধ। এখানেই প্রথম কোনো মোগল স্থাপত্যে এত বড় চূড়া গম্বুজ ব্যবহার করা হয়। এই প্রাসাদ সম মাকবারার জ্যামিতিক সৌন্দর্য এবং চারবাক শৈলী থেকেই অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম বিস্ময় তাজমহল। 1993 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পাওয়া এই শান্ত ও চোখ ধাঁধানো ঐতিহাসিক স্থানটি দিল্লি ভ্রমণের তালিকায় রাখতেই হবে। লাল বেলে পাথরের তৈরি এই বিশাল প্রাচীরটি শুধু একটি দুর্গ নয়, এটি ভারতের ইতিহাস ও স্বাধীনতার এক জীবন্ত প্রতীক। এটি দিল্লির ঐতিহাসিক লালকেল্লা বা রেড ফোর্ট।
পার্সিয়ান, ইউরোপীয় এবং মোগল স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন দেখা যায় এর দেওয়ানি আম, দেওয়ানি খাস এবং নাহরি বয়সেতে। দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পাওয়া এই কেল্লা কেবল মোগল ঐতিহ্যের সাক্ষী নয়, 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখানেই প্রথম স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আজও প্রতি স্বাধীনতা দিবসে এখান থেকেই পুরো জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দেওয়া হয়। ভারতীয় ইতিহাসে এই অমূল্য রত্নটি স্বচক্ষে দেখার অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। Red light camera, limit 60. এরপর আমরা বেরিয়ে পড়লাম নিউ দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল বিকেলবেলা ঠিক 5:40। পূর্বা এক্সপ্রেস।